আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পাড়ার একমাত্র গুন্ডা এবং বিশ্ব লম্পট ছেলেটিকে নিজের হবু বরের বেশে দেখে আক্কেল গুরুম হলো ওয়েন্ডিলার। সৈয়দ মাহাবুল হক অভ্র তাদের বাড়ির ঠিক পাশের অট্টালিকারূপী ভবনের বড় পুত্র, যাদের কোনো এক পূর্বপুরুষ নাকি জমিদার ছিল। অথচ পৃথিবীর খারাপ যত বিশেষণ আছে সবকিছু এই ছেলেটির সাথে যায়। অভদ্র, বেয়াদব, গুন্ডা সবকিছু। পূর্বপুরুষ বেঁচে থাকলে নিশ্চিত দ্বিতীয় দফা আত্মহুতি দিতেন। একেই বিয়ের কথাই ওয়েন্ডিলার মাথার তাপমাত্রা বাড়াচ্ছিল। অভ্রকে দেখে সেই তাপমাত্রার পারদ স্থানাঙ্ক ছাড়িয়ে আগুনের স্ফুলিঙ্গের আকার নিল। এই মহাবাদক ছেলেটার সাথে নাকি তার বিয়ে হবে, আর ওয়েন্ডিলার মা সাবেরা খানম মহা আনন্দে তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মা যদি জানতো এই ছেলের আসল রূপ, তাহলে সেই মিষ্টিতে মরিচ বাটা মিশিয়ে দিত। ওয়েন্ডিলা অভ্রের দিক তাকালেও শ্যাম মুখশ্রীর পোড়া ঠোঁটে এক চিলতে ফিসেল হাসি, যা দেখে গা রিরি করে উঠল রাগে। মহাবাদরটা এইসব ইচ্ছাকৃতভাবে করছে, এইসব তার কূটনৈতিক বুদ্ধির সাজানো জাল। কিন্তু কেন সেই রহস্য বুঝে উঠতে পারছে না ওয়েন্ডিলা। এদিকে সাবেরা খানম মুখ থেকে যেন চিনি গলে পড়ছে। বাবা, তুমি তো মিষ্টি খেলেই না। আহা কি আদর! নিজের মেয়েকে তার দোয়ানা দিতে এই মহিলার ভীষণ কার্পণ্য, অথচ এই গুন্ডা আস্ত খবিসের জন্য কি মায়া। এই তো গত সপ্তাহের কথা। ওয়েন্ডিলার ক্লাস শেষ হলো ভর দুপুরে। জাহান্নামের মতো দগ্ধময় দুপুরে ক্লান্ত শরীর নিয়ে কলেজ গেট অবধি হেঁটে আসতে হলো তাকে। সূর্যমামা পণ করেছেন তিনি এই গ্রীষ্মকালটা পৃথিবীর ইতিহাসে আগুনের ফুলকি দিয়ে লিখে রাখবেন। বাতাসে ছিটে ফোটা নেই। এদিকে ক্যাম্পাসের ভেতর রিকশা প্রবেশ নিষিদ্ধ। নতুন আইন হয়েছে, কলেজ গেটে বেরিয়ে কোনো সিলবিহীন যান প্রবেশ করবে না। ফলে এই দাবদাহ সহ্য করে হেঁটে এলো ওয়েন্ডিলা। গেটের কাছে দাঁড়াতেই দেখলো মানুষের জটলা, একেবারে পিপিলিকার মতো তারা গিজগিজ করছে। ওয়েন্ডিলার কৌতূহল হলো। কৌতূহলের বশীভূত হয়ে সেও ভিড় ঠেলে গিয়ে দেখল ওমা, বদের হাড়ি অভ্র একটি ছেলেকে বেহরমের মতো মারছে। আর কি বিশ্রী মুখের ভাষা! আজ তো প্রেমের ভূত পেছন দিয়ে বের করব। কি নোংরা ভাষা, তাও একটি কলেজ গেটের সামনে। সর্বোপরি ওয়েন্ডিলার কলেজ গেটের সামনে। ওয়েন্ডিলা খেয়াল করে দেখল ছেলেটি তার কলেজের জুনিয়র, অনার্সে পড়ে সে। ছেলেটিকে বেশ কবার দেখেছে সে, দুই একবার কোথাও হয়েছে। অভ্রতাকে এমন নির্দয়ের মতো মারছে কেন? মনে থাকার স্বভাব মোটেও নেই ওয়েন্ডিলার। উপরন্তু অভ্রকে দেখলে এতটা রাগ উঠেছে এক দফা ঝগড়া না করলেই নয়। হনহন করে গেল সে। অভ্র খুশি মারতেই যাবে, হাত ধরল ওয়েন্ডিলা। অভ্রের শ্যাম মুখখানা ইস্পাতের মতো কঠিন, চোখ জোড়ার রাগে আগুন ছাড়ছে। তবু ওয়েন্ডিলা তার সামনে দেওয়ালের মতো দাঁড়ালো, কারণ এই 6 ফুট লম্বার 90 কেজি ওজনের পুরুষটির শক্তির কাছে এই রোগা পটকা ছেলেটি সামান্য ধুলিকণা। বলা তো যায় না, মরে টরে গেলে। অভ্র আহত সিংহের মতো গর্জন করে বলল, হাত ছাড় ওয়েন্দ্রিলা। ছাড়বো না। মামদোবাজি পেয়েছিস তুই? মারামারি করছিস কেন এখানে? কেন, এই জায়গাটা কি তোর কেনা? তর্ক করবি না অভ্র, ছাড় ওকে। অভ্র ছাড়ল না, বরং ওয়েন্ডিলার ধরা হাতেই ঘুষি মারল। ওয়েন্ডিলা যেন একটা পালক, তার পুরো শরীর দুলে গেল অভ্রের কাছে। তবুও ছেলেটি থামার নাম নেই। কি বজ্জাত! ওয়েন্ডিলাও দমে যাবার পাত্রী নয়। যতই হোক, সেই এই কলেজের মাস্টার্সের স্টুডেন্ট। কলেজে তার সম্মান আছে। তার ডিপার্টমেন্টের জুনিয়রকে তার পাড়ার ছেলে মারবে, এ তো হতে দেওয়া যাবে না। ফলে ওয়েন্ডিলা অভ্রের হাত থেকে জোরপূর্বক জুনিয়র ছেলেটিকে সরালো আর শপাত করে অভ্রের গালে বসিয়ে দিল একটি চড়। আকস্মিক কাণ্ডে অভ্র হতবাক চোখে তাকালো। তার চোখে মুখে স্তব্ধতা। ওয়েন্ডিলা বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে বলল, ফাজলামের লিমিট আছে। গুন্ডামি দেখালে পাড়ায় দেখা, এখানে না। এটা আমার কলেজ। ওয়েন্ডিলার ক্রোধিত মুখখানা লাল হয়ে আছে। অভ্র কিছু সময় চেয়ে রইল, তারপর মারতে উদ্যত হলে ছেলেটি ভয়ে ওয়েন্ডিলার পেছনে লোকালো। ফলে সামনে এসে পড়ল ওয়েন্ডিলা স্বয়ং। ঘুষিটা ঠিক ওয়েন্ডিলার নাক বরাবর এসে থেমে গেল। ওয়েন্ডিলার নিঃশ্বাস আটকে যাবার জোগাড়। সাংঘাতিক ব্যাপার। অভ্র থেমে গেল, কিন্তু রাগ দমল না। হিসহিসিয়ে বলল, এক মাঘে শীত যায় না। কথাটা তখন আমলে না আনলেও আজ খুব ঘুরপাক খাচ্ছে। বেটা চর খেয়ে বিয়ে করার বাতিক তুলল কেন? যার অগণিত প্রেমিকা, সে বিয়ে করবে কথাটাও খটকা লাগছে ওকে। অনিলা চিন্তার মেঘে ছেদ পড়ল।
যখন অভ্রের মা কানন বেগম মৃদু কণ্ঠে বলল। অন্ডিলা মায়ের দিকে তাকালো, চোখে ইশারা করলো। মানা করো। ও মা, মহিলা দাঁত বের করে বললেন। নিশ্চয়ই নিশ্চয়ই। অন্ডিলার বিশ্বাস হচ্ছে না, এই মহিলা তার মাই তো, নাকি মায়ের মুখোশধারী অন্য কেউ? অন্ডিলা এবার বাবার দিকে চাইল। ও মা, সে তো তার দিকে তাকাচ্ছেই না, গপাগপ মিষ্টি খাওয়ার তালেই আছে। ফলে একরকম ধরে বেঁধে তাদের একাকী কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। তেজি সূর্যের তেজ এখনো কমেছে অনেকটাই। কমলা রঙে আলোকিত ধরনী, ছাদে মিষ্টি গন্ধ মমা করছে। কামিনী ফুলগুলো গতরাতে ফুটেছে মনে হয়। অভ্র গিয়ে দাঁড়ালো কাঠগোলাপ গাছটির সামনে, এক হাত পকেটে আর এক হাত দিয়ে চুল টেনে পেছনে নিল। অনিলা চোখ জোড়া ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। অভ্র কাঠগোলাপ গাছটা নাড়াচাড়া করতে করতে শুধালো। বলে ফেল, কি বলবি? মতলব কি তোর? কোনো ভনিতা ছাড়াই প্রস্তুত ছুড়ল অন্ডিলা। অভ্র এবার তাকালো তার দিক, দৃষ্টি গাঢ়, সহাস্য, নির্লজ্জের মতো পাল্টা প্রশ্ন করলো। আমার আবার কি মতলব হবে? আমাকে বিয়ে করতে চাচ্ছিস কেন তুই? মেয়ের কি অভাব? অভাব নেই, তবে আমি একটু উচ্চশিক্ষিত মেয়ে চাচ্ছিলাম। এই দেখ না, তুই একজন মাস্টার্স পড়ুয়া ছাত্রী আর আমি অনার্স পাস একজন ব্যবসায়ী। তুই আমার থেকে উচ্চশিক্ষিত, বউ উচ্চশিক্ষিত হলে ছেলেমেয়েরাও উচ্চশিক্ষিত হবার সম্ভাবনা আছে। মাস্টার্স পাস মেয়ের কি দেশে আকাল? না তো, দেশে তোর আকাল, তাই আমি তোকে বিয়ে করতে চাচ্ছি। হর হামেশা রাস্তার মধ্যে সৈয়দ মাহবুল হক অভ্রকে থাপ্পড় মারার সাহস তো আর সব মেয়েরা করে না। বলেই নিঃশব্দে হাসলো অভ্র। অন্ডিলার টনক নড়ে গেল, সাথে সাথে শুধালো। তুই ওই থাপ্পড়ের জন্য আমাকে বিয়ে করছিস? বদলা নিচ্ছিস আমার সাথে? অভ্র উত্তর দিল না, গুনগুন করে গাইল। অভ্রের কান আরো বিষ ধরিয়ে দিল অন্ডিলার শরীরে। রাগে রীতিমতো কাঁপছে সে। এই অসভ্য বাদরটাকে সে কখনোই বিয়ে করবে না, সদর্পে বলল। তোর ভাবনার মুড়ে বালি। বলেই হনহন করে নেমে এলো সে। অভ্র নামলো কিছুক্ষণ পর, কিন্তু অন্ডিলা জানতো না বসার ঘরে তার জন্য বিশেষ সারপ্রাইজ আছে। কানন বেগম সুন্দর তাকে চুমুটুমু খেয়ে হাতে আংটি পরিয়ে দিলেন। বিয়ের কথা পাকাপাকি, আগামী শুক্রবার বিয়ে। বিয়ে মেয়েদের জীবনের অত্যন্ত বিশেষ ঘটনা। হাজারো পরিকল্পনা থাকে বিয়ে নিয়ে। সে বিয়ের স্বপ্নে এভাবে চূর্ণ বিচূর্ণ হতে দেখা মহাপাপ। অন্ডিলও সেই পাপ করবে না, সে রুখে দাঁড়াবে। হনহন করে মায়ের সামনে দাঁড়ালো সে, কঠিন স্বরে বলল। আমি বিয়ে করব না মা, তুমি মানা করে দাও। সাবেরা খানম তখন কেবল রান্নার জন্য আলু কাটছিলেন। ঘুরে একবার তাকালেন অন্ডিলার দিকে, তারপর একদম তাকে উপেক্ষা করে বললেন। ও, শুধু ও? আর কি বলবো? মায়ের এমন বেপরোয়া ব্যবহারে আহত হলো অন্ডিলা। ছুটে গেল বাবার কাছে। সালাম সাহেব মানে অন্ডিলার পিতা তখন পত্রিকায় মুখ ডুবিয়ে আছেন। সকাল সকাল দেশের গালমন্দ না করলে বাঙালির কি পেট ভরে? সালাম সাহেবও তাই করলেন। বাবা, আমি বিয়ে করব না। অন্ডিলার কড়া কথায় মুখ তুলে চাইলেন তিনি। ফিক করে হেসে বললেন। হ্যাঁ, আমাকে বলছো কেন মা? প্রধানমন্ত্রীর কাছে যাও, আমি তো শুধু সাইন প্রদান করা রাষ্ট্রপতি। গিয়েছিলাম, তোমার বউ পাত্তা দেয়নি। অন্ডিলার কথায় অমায়িক হাসি দিলেন তিনি। তারপর সহস্য কণ্ঠে বললেন। তাহলে বিলটা পাস হবে না? তুমিই বোঝাও তাকে। শোনো, আমার শ্রদ্ধেয় ভাষণ মাতা একটা কথা বলেছিল। শোনো বগা, যেই মাইয়া 9 মাস নষ্ট করে তোর বাচ্চা পয়দা করছে, সেই মাইয়ার উপরে কথা কবি না, তাহলেই সংসারে শান্তি থাকবে। আমি আম্মার কথাই 35 বছর অমান্য করি নাই, আজও অপারক। সালাম সাহেব অতিমাত্রায় পত্নী ভক্ত মানুষ। সে বউয়ের সিদ্ধান্তের উপর কথা বলে না, আজও বলবে না। ফলে রাগে গজরাতে গজরাতে বেরিয়ে গেল অন্ডিলা। যাবার সময় বলে গেল, যতক্ষণ বিয়ে ভাঙবে না আমি খাবো না। শান্ত লাইব্রেরি, মাথার উপর ঘুরছে আদিম যুগের ফ্যান, ঘটঘট শব্দ হচ্ছে। এর মাঝেও পড়ছে শিক্ষার্থীরা, কেউ বা ঘুমাচ্ছে। কলেজের এই জায়গাটি সবচেয়ে ঠান্ডা। অন্ডিলা এখানে বসে আছে ক্লাস শেষ, কিন্তু বাড়ি যাবে না। মাকে একটু মজা দেখানো উচিত। তার সামনে অধৈর্য হয়ে বসে আছে পিউ। অনিলার জন্য সেও বাড়ি যেতে পারছে না। পা নাড়াতে নাড়াতে শুধালো, আর কতক্ষণ বসে থাকবি? যতক্ষণ আমার আম্মা ফোন না দিচ্ছে। আর 5 মিনিট পর এক্ষুনি ফোন আসলো বলে। আসলেই ফোন এলো। অনিলা ভাবলে বা ঝোপ বুঝে কোপ মারবে, কিন্তু ফোন ধরা মাত্র সাবেরা বললেন, অভ্র তোমাকে নিতে গেছে, ছেলেটাকে অপেক্ষা করাবে না। বলে ফট করে ফোন কেটে দিল সে। অন্ডিলা কিছু সময় বেকুবের মতো চেয়ে রইল। পিউ বলল, কি বলেছে আন্টি? ওই বাদরটা আমাকে নিতে এসেছে। চট করে দৌড়ে যেয়ে দেখতো ব্যাটাটা আসলে এসেছে কিনা। এত দূর যাবো?
পিওর কথাটা সহ্য হলো না অন্ডিলার। এর মাঝে একটি মেসেজ এলো। 5 মিনিটের মধ্যে বের হ, আমি গেটের সামনে বাইকে বসে আছি। বুঝতে বাকি রইল না হাড়বজ্জার ছেলেটি চলে এসেছে। অন্ডিলাও কম নাই, সে যাবে না, থাকুক রোদে বসে। এই কলেজের দারোয়ান আইডি কার্ড ছাড়া ছাত্রছাত্রীদের ঢুকতে দেয় না, ওই বিয়াদবটাকে তো দিবেই না, থাকুক ওখানে, রোদে বসে বসে শুটকি মাছ হোক। পিউকে বলল, তুই বাড়ি যা, আমি পরে যাব। অভ্র কিন্তু আরেকটা কাণ্ড করবে। ছাতার মাথা করবে। কোথায় হনু, সে কলেজেই ঢুকতে পারবে না। পিউ কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বলা মানে অরণ্যের রোদন। সে বাড়ি যাবে এখন। লাইব্রেরি থেকে অন্ডিলা বের হলো পাক্কা 2 ঘন্টা পর। দুপুরের সূর্য তখন ঝিমিয়ে গেছে। অভ্র বেটা নিশ্চয়ই বিরক্ত হয়ে চলে গেছে। মনে মনে চাপা আনন্দটা বারে বারে হুল্লোড় করছে। পাড়ায় যে ওর পচকানো মুখটা দেখতে পারলেই শান্তি। ইতিমধ্যে কিছু জুনিয়র ছেলে মেয়ের সাথে দেখা হলো, তাদের সাথেই কথা বলছিল। অমনি কেউ তার কোমর চেপে ধরল। হঠাৎ স্পর্শে ভেবাচাকা খেল অন্ডিলা। পাশে থাকাতে আরও একবার টাসকি খেল। তার বিস্ময় চরম শিখরে পৌঁছে গেল যখন সকলের সামনে বেপরার মতো টুপ করে তার গালে চুমু খেল অভ্র। অন্ডিলার বিস্ময় চরম শিখরে পৌঁছে গেল যখন সকলের সামনে বেপরোয়ার মতো টুপ করে তার গালে চুমু খেল অভ্র। নরম গালে রুক্ষ ঠোঁটের স্পর্শ পেতেই শির দ্বারা বেয়ে অদ্ভুত শিহরণ নেমে এলো। মস্তিষ্ক ধপ করে অসাড় হয়ে গেল। নিজেকে ধাতস্থ করতেই রাগে গা রিরি করে উঠল। জুনিয়ররাগুলো হা করে তাকিয়েছে তাদের দিকে, বিনা পয়সায় যেন রঙ্গ দেখছে। অন্ডিলা কিছু বলতেই যাবে, অভ্র তার সফেদ দাঁতগুলো বের করে নির্লজ্জের মতো বলল, দিস ইজ নট ফেয়ার বাবু। আমি ওখানে 2 ঘন্টা রোদে বসে আছি আর তুই এখানে গল্প করছিস। আমাকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখার জন্য এটা তোর শাস্তি বাবু। অন্ডিলার এত রাগ হলো যে সে বাকশক্তি হারিয়ে ফেলল। অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও রাগের চোটে সব তালগোল পাকিয়ে গেল। অভ্রকে যদি কষিয়ে থাপ্পড় মারা যেত তাহলে বোধহয় শান্তি লাগতো, কিন্তু সামনে জুনিয়রগুলো চোখ বের করে এনে তাদের দেখছে। অন্ডিলা কিড়মিড়িয়ে বলল, তুই এখানে কি করছিস? ও মা, তোকে নিতে এসেছি। এগুলো কি তোর জুনিয়র নাকি? হ্যালো। জুনিয়রদের হ্যালো বলায় তারাও গণহারে হ্যালো বলল। একটি ছেলে শুধালো, ভাইয়া আপনি? পরিচয়টা দিই, আমি তোমাদের আপুর উঠবি আগামী। কথা শেষ করতে পারলো না অভ্র, তার মধ্যে অন্ডিলা জুনিয়রদের বলল, থাকো তোমরা, আমরা আসছি। বলে অভ্রের হাত একরকম টেনে নিয়ে গেল সে। অভ্র তখনও তার নির্লজ্জতা কমালো না, ঢং করে হাত নেড়ে নেড়ে সবাইকে বাই বলল। অন্ডিলা অভ্রকে নিয়ে গেল একটি ফাঁকা স্থানে। এটা 2 বিল্ডিংয়ের মাঝে সরু একটি জায়গা। সাধারণত প্রেম বা নেশা করার জন্য ছাত্রছাত্রীরা এমন জায়গা খুঁজে। এখন এখানে কেউ নেই। এখানে এসে অন্ডিলা অভ্রের হাত ছেড়ে দিল। রাগে গজগজ করছে অন্ডিলা। জোরে জোরে নিঃশ্বাস নিল মস্তিষ্ক ঠান্ডা করতে। অভ্র আশপাশটা ভালো করে দেখল। জায়গাটা খুব নিরিবিলি, ফলে সাংঘাতিক একটি কাজ করে বসল সে। মুহূর্তের মধ্যে অন্ডিলাকে চেপে ধরল দেওয়ালের সাথে। ফিসেল হাসি হেসে বলল, এখানে কি প্রেম করার জন্য ডেকে এনেছিস? এটা কি ধরনের অসভ্যতা? রোশনালে দগ্ধ কণ্ঠে শুধালো অন্ডিলা। যা একটু রাগ কমেছিল তা আবার দাউ দাউ করে জ্বলে উঠল। চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে লাগলো। এতে অবশ্য তার কোমরখানা বাজেয়াপ্ত করা সুঠামদেহী শ্যামপুরুষের কিছুই যায় আসছে না। তার দৃষ্টি স্থির গভীর। সেই দৃষ্টি যে কারোর নয়ন অভিরাম করতে যথেষ্ট। অন্ডিলার রাগে লালচে মুখখানা দেখে যেন বাঁকা হাসি বর্ধিত হলো মানবের মুখে। রুক্ষ তর্জনী অন্ডিলার কোমল গালে বিচরণ করতে করতে বলল, তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার কথার অবাধ্য হলে ভালো হবে না। আজ শুধু সবার সামনে চুমু খেয়েছি, অন্যবার এর থেকেও ডেঞ্জারাস শাস্তি দিব। বদমাস, অভদ্র। অভ্রে এমন সতর্কবাণীতে আরেক দফার রাগে গা জ্বলে উঠল যেন অন্ডিনাল। চোখ রাঙিয়ে ক্ষিপ্ত গলায় বলল, আমাকে হুকুম দেওয়ার তুই কে রে? আমার বাবা? সম্মুখের মানুষটির হাসি এবার প্রশস্ত হলো, যেন মুখখানা ঝুঁকিয়ে নিল অন্ডিলা বরাবর। দূরত্ব খুবই কম, এখনই ঠোঁটজোড়া মিশে একাকার হয়ে যেতে পারে। কিন্তু বান্দা তা করল না, বরং কানের কাছটায় ঠোঁটখানা মিশিয়ে স্বর খাদে নামিয়ে পড়ল, তোর বাবার জামাই। একটা মানুষ এত নির্লজ্জ হয় কি করে? সৃষ্টিকর্তা কি এই বিয়াদবকে একটুও ভালো বুদ্ধি দেননি? না, আর সহ্য হলো না অন্ডিলার। গায়ের যত শক্তি আছে তা দিয়ে দানব দেহের পায়ে সজোরে লাথি বসিয়ে দিল সে। অতর্কিত লাথিতে অভ্র পিছিয়ে গেল। ব্যথা পেল বোধহয়, মুখ কুচকালো কিঞ্চিত। রাগে গজগজ করতে অন্ডিলা বলল, আর একবার আমাকে চুমু খাওয়ার চেষ্টা করলে 2 হাত বেঁধে ওই বিশ্রী ঠোঁটে বিচুটি ঘষে দিব। অভ্র পা ঘষতে ঘষতে হাসতে লাগলো। এই হাসি পৃথিবীর সবচেয়ে কলঙ্কিত হাসি। অন্ডিলা কপাল কুচকে তা দেখল। অভ্র তখন নির্লজ্জ গলায় বলল,
সেটা সময় বলে দিবে। বিয়েটা তো হতে দে। আমি দিন রাত খালি চুমোই খাবো। দেখবো আমার হাত কি করে বাঁধিস। বেয়াদব, প্রথমত আমি তোকে বিয়ে করব না, আর যদি বিয়ে হয়ও আমি তোর জীবনে আগুন ধরিয়ে দিব। হন্ডিনাল গলার নালেই ফুলে উঠছে শুধু। এত রাগ হচ্ছে, এই 90 কেজির হনুমানটিকে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু মাথা অবধি তার উচ্চতা নয়, তাই মাথা ফাটাতে পারছে না। অব্র এখনো হাসছে, সদর্পে বলল, আমি তখন দমকল মানে শাশুড়ি মাকে সামনে দাঁড় করিয়ে দিব। মার কথা শুনতে অন্ডিলা চুপ করে গেল। অভ্র টিটকারি মেরে বলল, কি দম ফুরালো? এবার বাড়ি চল। দমকল অলরেডি 3 বার ফোন দিয়েছে। আমি মরে গেলেও তোর সাথে যাব না। আমি তো বুঝছি না তুই কলেজে ঢুকলি কি করে। পাত্তি দিয়ে 100 টাকায় দারোয়ান বেটা সালাম ঠুকে ঢুকতে দিয়েছে। আর মরার শখ হলে নিজে মর, আমাকে টানবি না। আমি শাশুড়িকে ফোন করে বলে দিচ্ছি তার মেয়ে আমার সাথে আসছে না। আবার কুপকাত করলো অভ্র অন্ডিলাকে। না, মায়ের সাথে একটা দফারফা করতেই হবে, এই বজ্জাতের সাথে বাড়ি ফিরতে হবে। ভাবতেই মুখ কুচকালো অন্ডিলা। অভ্র তখন ভেঙ্গিয়ে বলল, লাগে তো চুন্নির মতো, আর কত মুখ কুচকাবে। হ্যাঁ, এই চুন্নি তোর মাথা খুলে রক্ত খাবে। জানি তো, এই আর নতুন কি। সারাটা রাস্তা ঝগড়া করতে করতে বাড়ি ফিরল তারা। অন্ডিলাকে গেটে নামিয়ে ভাব নিয়ে বলল, শাশুড়ি বলেছে প্রতিদিন তোকে কলেজ দিয়ে এবং নিয়ে আসতে। সকালে আমার সময় হবে না, আমি রিক্সা ঠিক করে দিব, তা দিয়ে যাবি। প্যাপও করবি না। 1-2 ঘন্টা রোদে বসে আমার খিলুর কাবার হয়ে গেছে। আমার বই গেছে তোর সাথে যেতে। বলেই হনহন করে ঘরে চলে গেল অন্ডিলা। একটা ধন্যবাদও দিল না। অভ্র কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাবার পানে, তারপর গাড়িতে স্টার্ট দিল। অভ্রর পরম বন্ধু এবং সাগরেদ বিল্লালের মুখে বিস্ময়। অভ্র বিয়ে করবে কথাটা হজম হচ্ছে না, তা আবার অন্ডিলাকে। পাড়ায় এ দুজন বিশ্ব ঝগড়ুটের খেতাবপ্রাপ্ত মানবী। একে অপরকে নিঃসন্দেহে গরল পান করিয়ে দিতেও এরা দ্বিধাবোধ করবে না। সাপার নাওলে কি করে ঘর পাততে পারে। অভ্রকে দেখলেই তো ফোঁস করে উঠে অন্ডিলা। অভ্র তখন স্যারের হিসাব মেলাচ্ছিল। বিল্লালের বিস্ময় ড্যাবডেবে নজর তাকে বিরক্ত করল। হিনহিনে স্বরে শুধালো, বলে ফেল, তুই আসলে বিয়ে করছিস? নকলে কি করে বিয়ে? বিল্লাল সূচক শব্দ করল, টেবিলে কোনোই ঠেকিয়ে বলল, তুই অঞ্জিলাকে আসলেই বিয়ে করেছিস? অভ্র ভনিতা ছাড়া উত্তর দিল, হ্যাঁ। কেন অঞ্জিলা, কেন? তোদের যা অতীত তাতে সংসার তো যুদ্ধ ময়দান হয়ে যাবে। অভ্র হাসল, যা দুর্ভদ্র ঠেকল বিল্লালের কাছে। বিরক্তি নিয়ে বলল, হাসিস না তো, বিরক্তি লাগছে। কি উদ্দেশ্যে বিয়ে করেছিস সেটা বল। কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন বিয়ে আমার। তাই বলে ঐন্দ্রিলা? ওর থেকে ভালো আর কে আছে? শোন, বিবাহিত জীবন মানে স্বাধীনতার অবক্ষয়, মনোরঞ্জনের দুর্যোগ। ঐন্দ্রিলার সাথে থাকলে এই দুটো কখনোই হবে না। হয় ও আমার মাথা ফাটাবে, নয় আমি ওর, কিন্তু জীবনেও বোর হব না। ও তোকে ঘৃণা করে অভ্র। বিল্লালের শেষ উক্তিতে থেমে গেল অভ্র। কিছুক্ষণ চুপ রইল, তারপর সহস্য কণ্ঠে বলল, এই জন্য তো কখনো বোর হব না। বিল্লাল কথা বাড়ালো না। লাভ নেই এই আতপাগলের সাথে কথা বাড়িয়ে। সকাল থেকে নীলম্বরের মন খারাপ। সূর্যের তেজ ক্ষীণ, মেঘ করেছে দক্ষিণে, বাতাস নেই, তবে বৃষ্টি হতে পারে। অন্ডিলা বের হলো দেরি করে। কেচি গেট খুলতে শান্ত মেজাজ খিচিয়ে গেল। সামনে দোকানে পায়ের ওপর পা তুলে বসে আছে অভ্র, হাতে একটি জ্বলন্ত সিগারেট। বিল্লাল একটি রিক্সাটিকে বলল, ভাবি রিক্সায় উঠেন। ভাবি শব্দটা বিষের মতো ঠেকলো, যেন সাপের মতো ফোঁস করে উঠল অন্ডিলা। এই আমি তোমার কোন ভাইয়ের বউ? একদম আজে বাজে নামে ডাকবে না, আপু বলে ডাকবে আমায়। বিল্লাল বিপাকে পড়ল। এই সাপে নেউলে যুদ্ধে সে মনে শহীদ হবে। আমতা আমতা করে বলল, আচ্ছা আপু রিক্সায় উঠেন। রিক্সা উঠতে যাবে অমনি কোথা থেকে অভ্র এসে বলল, ওকে তোর মায়ের পেটের বোন? আপু বলছিস কেন? আমার বউ ও, ভাবি বল। আমাকে ভাবি রাখলে তোমার খবর আছে বিল্লাল। ওকে ভাবি না ডাকলে তোকে গোডাউনেই ঢুকতে দিব না। খাইস আর সিগারেট। বিল্লাল ভালো হবে না কিন্তু। দুজনের যন্ত্রণায় অতিষ্ঠিত হয়ে গেল বিল্লাল। অধৈর্য হয়ে বলল, দ্যাট থামবি তোরা। এই ভাবি, আপু আপনি রিক্সায় ওঠেন, এখন উঠবেন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বিল্লালের ধমকে উভয় শান্ত হলো। বাধ্য হয়ে রিক্সা উঠল অন্ডিলা, কারণ বৃষ্টি নামবে। এই বেয়াদবের জন্য সে ভিজবে কেন? বিকালের মেঘলা অম্বর তলে ঘাসের উপর বসে রয়েছে অন্ডিলা।
অপেক্ষা নিজের গাধা প্রেমিকের। হ্যাঁ, অন্ডিলা প্রেম করে। প্রেমের বয়স সকাল 3 মাস। প্রেমটা গতানুগতিক ধারাতেই হয়েছে। ছেলেটি তার কলেজেই পড়তো, সেই সময় থেকেই তাকে পছন্দ করত। সে পছন্দের সূত্র ধরে প্রেম। অন্ডিলার মাঝে মাঝে প্রশ্ন হয়, তার মতো রকচাটা ঝগড়ুটে মানুষের সাথে ছেলেটা কি করে মানিয়ে নিচ্ছে। অবশ্য দরকারের সময় তাকে কোনো কালে পাওয়া যায় না। এই যে 3 দিন যাবৎ হন্যে হয়ে অন্ডিলা তাকে খুঁজছে, মহাশয়ের টিকিটও পাওয়া গেল না। আজ ফোন খুলেছে। অন্ডিলা ফোন করতেই বলল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ফলে বিয়ের কথাটা বলতে পারল না অন্ডিলা। গাধার নাম পিয়াল। আধ ঘন্টা হয়ে গেছে, এখনো পিয়ালের দেখা না মেলায় বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই তার দেখা মিলল। রাগের স্বরে শুধাতেই নিবে দেরির কারণ। লক্ষ্য করলো ছেলেটির চোখের নিচে কালচিটে, পা হাত গলায় ঝুলছে। অস্থির স্বরে শুধালো, এগুলো কি হয়েছে? কি আবার হবে? মার খেয়েছি। মেরেছে তোমাকে? কে আবার? তোমার পাড়ার গুন্ডাটা অব্র। শুধু মারেই নিয়ে বলেছে তোমার সাথে কথা বললে ও আমাকে আইসিইউতে পাঠিয়ে দিবে। ওয়েন্দোলা, আমি আগে জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না। আমাকে মাফ করো। আজ থেকে তোমার আমার ব্রেকআপ। পিয়ালের দিকে স্তম্ভিত চোখে তাকিয়ে আছে অন্ডিলা। তার কানে কথাগুলো আসছে বলে কিন্তু মস্তিষ্ক অনুধাবন করতে পারছে না। বিমূঢ় স্বরে শুধালো, তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও? পিয়াল একটু রয়েস হয়ে বলল, ব্রেকআপ একটা খুব নর্মাল ব্যাপার ওয়েন্দ্রিলা, এখানে ভেঙে পড়ার কিছু নেই। আর এমনও তো নয় যে আমাদের সম্পর্ক যুগ যুগান্তরের, মাত্র 3 মাসেরই তো। হ্যাঁ, পিয়াল এবং অন্ডিলার সম্পর্কটি 3 মাসের। অন্ডিলা পিয়ালকে পাগলের মতো ভালোবাসে এমনটা নয়, তবু এই ব্রেকআপ কথাটা মানতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মস্তিষ্ক মানতেই পারছে না। কোথাও না কোথাও সে পিয়ালকে ভরসা করতে শুরু করেছিল। পিয়াল গাধা প্রকৃতির ছেলে, 1 নম্বরে ভিতর ডিম। এজন্য তার প্রতি খুব মায়াও হতো অন্ডিলার। এখনও মনে আছে, এই ছেলেটা প্রেমের আগে সারা রাত অন্ডিলার জন্য বসে থাকতো, যেন মেয়েটি একটু তার সাথে কথা বলে। তখন ওই অন্ডিলা রাগচাটা ব্যবহারই করতো তার সাথে, খ্যাচম্যাচ করতো, অথচ ছেলেটি প্রেম গলা স্বরে বলল, তোমার রাগী কণ্ঠ শুনলেই চিত্ত শান্ত হয়ে যায়। প্রেম হলে রাখতে ভুলো না, যদি ভুলেও যাও আমি রাগিয়ে দিব তোমায়। অথচ আজ ছেলেটা এমন কাপুরুষ সেটা মানতে পারছে না। অন্ডিলা বিমূঢ় স্বরে শুধালো, সামান্য মারেই তোমার প্রেম উধাও হয়ে গেল? আজীব, আমি তোমার জন্য মার খাবো কেন? পিয়ালের উক্তিটা মাথায় শুন ধরিয়ে দিল। অন্ডিলা দৃষ্টি ধারালো হয়ে গেল। ক্ষণিকের কষ্টটা ধপ করে অপমানের মতো ঠেকল। কি বিশ্রী অপমান! ঠিকই তো, 3 মাসের প্রেমের জন্য সে মার খাবে কেন? নিজের উপর চরম রাগ হলো। কেন দ্বিতীয়বার ভুল মানুষকে বিশ্বাস করতে গেল সে? পিয়াল একটু থেমে বলল, আমাদের প্রেম মাত্র 3 মাসের অন্দিলা। 3 মাসে এত প্রেম হয়নি যে আমি আইসিইউ যাওয়ার রিস্ক নিব। বি প্র্যাকটিক্যাল। এমনিই তোমার জন্য মার খেয়ে হাসপাতালে পড়েছিলাম। 3 দিনের কেবিন ভাড়া এসেছে 20,000 টাকা। তোমার সাথে প্রেম করে আমার 20,000 গোচ্ছা। এই 20,000 আমার 1 মাসের বেতন, জানো তুমি? কথাটা শেষ হবার পূর্বেই শপাত করে তার রুগ্ন গালে চড় বসিয়ে দিল অন্ডিলা। আকস্মিক আক্রমণে পিয়াল চক্ষু চড়াক গাছ। ধাতস্থ হতেই অনুধাবিত হলো তার গাল জ্বলছে, কারণ সেখানে অন্ডিলার 5 আঙ্গুলের ছাপ। অন্ডিলা বরফ শীতল স্বরে বলল, মানুষের বাচ্চা হলে এই থাপ্পড়টা আজীবন মনে রাখবে। তুমি কি আমার সাথে ব্রেকআপ করবে? আমি তোমার মুখ দেখবো না, আর তোমার বিকাশে 20,000 টাকা পাঠিয়ে দিব, ক্যাশ আউট খরচ সহ। ওই টাকা দিয়ে ধুয়ে ধুয়ে পানি খেও, গাধা কোথাকার। অন্ডিলা 1 মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে হাঁটতে লাগলো। পেছন থেকে পিয়ালের কণ্ঠ কানে আসছে, সে ডাকছে, কিন্তু অন্ডিলা দাঁড়ালো না। সেই গাধার মুখ দেখবে না কখনো। আকাশ তীব্রস্বরে হুঙ্কার দিচ্ছে, কাঁপছে ধরণী। এলোপাথারি মাতাল হাওয়ায় উঠছে ধুলো। মানুষেরা ছুটছে একটা নিরাপদ আশ্রয়ের জন্য। এখনই কেঁদে ভাসাবে ধরণীর বুক, অথচ এই ঝোড়ো হাওয়ায় মাতাল পায়ে হাঁটছে অন্ডিলা। চুলগুলো উঠছে দিক বিদিক। মেঘলা কৃষ্ণ গগনের মতো অন্ডিলার মন আকাশেও আজ জমেছে মেঘমেদুর। তারা গর্জন করছে কিন্তু বর্ষে না, কারণ অন্ডিলা অন্যের জন্য কাঁদে না। সবে সারা শরীরে ভীষণ রাগ ভিড় করেছে। যে হাতে পিয়ালকে মেরেছে সেটা জ্বলছে, সেই সাথে অন্তরটাও। একটা প্রেমিক জুটিয়েছিল, এর দুর্দিনে সেটাও কাপুরুষ বের হলো। এসব কিছু হয়েও ওই মহাবাদর ছেলেটির জন্য। সে তার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, অথচ বিন্দুমাত্র গ্লানি নেই। অন্ডিলা থামলো, ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। তারপর একটি রিকশাকে ডাকলো।
ভাড়া 20 টাকার বদলে রিকশাওয়ালা 40 টাকা চাইল। তাতেও রাজি হলো অন্ডিলা, কারণ এখন সে যুদ্ধ করতে যাচ্ছে। 10-20 টাকায় তার কিচ্ছু যায় আসে না। বিল্লাল চেয়ারে গায়ে লিয়ে রেখেছে, ছেলেপুলেগুলো খেতে গেছে, এখনো আসেনি। অভ্র গোডাউনের ভেতরে সারের বস্তা গুনে মিলাচ্ছে। বিল্লালের গোডাউনের ভেতর গরম লাগছিল বিদায় বাইরে এসে বসেছে। আজ তুমুল বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশের দিকে বৃষ্টির আগমনের প্রতীক্ষায় করছিল। অমনি ঝড়ের বেগে একটি ব্যাটারি চালিত রিক্সা থামলো দোকানের সামনে। রিক্সা থেমে সেকেন্ডের মধ্যে নামলো অন্ডিলা। বিল্লালকে কাট কাট গলায় বলল, বিল্লাল, অভ্র কোথায়? হ্যাঁ, বলছি হারামিটা কোথায়? বিল্লালের সময় লাগলো বুঝতে কি হচ্ছে। আমতা আমতা করে বলল, গোডাউনে। আচ্ছা, তুমি ওনাকে 40 টাকা দিয়ে দাও। একেবারে কঠিন ফরমান জারি করে গটগট করে গোডাউনের দিকে চলে গেল অন্ডিলা। বিল্লাল হতবাক দৃষ্টিতে চেয়ে রইল। বৃষ্টির ধরনীতে আসবে কিনা সন্দেহ থাকলেও গোডাউনে যে আজকাল বৈশাখী, সিডর, আয়লা, আমফান সব হবে তাতে সন্দেহ নেই। হতাশ নিঃশ্বাস ফেলল বিল্লাল। রিকশাওয়ালাকে 50 টাকা দিয়ে বলল, আমার বন্ধুর জন্য দোয়া করবেন, বেচারা জীবনে তুফান আসছে। রিকশাওয়ালা ফিক করে হেসে বলল, আল্লাহ আপনার ভালো করুক। অভ্র কাজে নিমগ্ন। সারের বস্তাগুলো গুনে টুকে রাখলো সে। চেয়ারে বসতে না বসতেই ঝড়ের বেগে অন্ডিলা হাজির হলো তার সামনে। এই বিস্ময় কাটিয়ে উঠতেই যাবে অমনি প্রশ্ন ছুড়ল, তুই পিয়ালকে মেরেছিস কেন? অভ্র স্থির চোখে তাকিয়ে রইল কয়েক পলক। এরপর হিসাবের খাতাটা খুলতে খুলতে বলল, এমনি ওর থোবরা আমার ভালো লাগেনি। অভ্রের কথায় আকাশ থেকে পড়ল যেন অন্ডিলা। প্রথমে বাকশূন্য হয়ে গেল এমন উৎকট উত্তরে, তারপর রাগে মস্তিষ্ক ফেটে যাবার জোগাড় হলো। তীক্ষ্ণ স্বরে বলল, তুই কি ওর সাথে বিয়া বসতে নাকি যে ওর থোবরা তোর ভালো লাগেনি? ও মা, সে আমার বউয়ের সাথে প্রেম করছে, আমার দেখা লাগবে না তার চেহারা সুরত কেমন? আমার একটা দায়িত্ব আছে। তোর দায়িত্বের গুষ্টি কিলাই। তোর জন্য আজ সে আমার সাথে ব্রেকআপ করেছে। তোর কি আমার সুখ সহ্য হয় না? রাগে গজগজ করতে করতে অন্ডিলা কথাটা বলল। কথাটা শেষ হবার পর মুহূর্তে অভ্র অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল, কি রামছাগল আমদানি করেছিস যে সামান্য মারেই লেজ গুটিয়ে পালায়? তোর পছন্দ আছে? অভ্র এবার উঠে দাঁড়ালো, অন্ডিলার সম্মুখে দাঁড়ালো। একটু ঝুঁকে মুখখানা অন্ডিলার মুখের সামনে এনে বলল, দেখেছিস তোর প্রেমিক তোর জন্য একটু মার খেতে পারে না, অথচ আমি তোর জন্য মানুষকে মারতে পারি। আমি কত ভালো ছেলে। অভ্রের কথাটা শুনে মুখ কুচকে ফেলল অন্ডিলা। হাত জোর করে রাগী স্বরে বলল, এতই ভালো যখন আমাকে একটু রেহাই দে, একটু শান্তি দে। অভ্র তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলল, দুপুরে ভাত খেয়েছিস? খাসনি তো, দাঁড়া। বলে বিল্লালকে ডাকলো সে। বিল্লাল ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করলো। না, সুনামি আসেনি, তবে অন্ডিলা এখনো রাগে গজগজ করছে। একটু আগ অবধি তার ক্রোধাগ্নি স্বর বাহির অবধি শোনা যাচ্ছিল। বিল্লালকে দেখে একটা 500 টাকার নোট ধরিয়ে দিল অভ্র। বলল, এখনই পোল্টুর দোকানে যা, সিঙ্গারা নিয়ে আয়। নতুন করে ভেজে আনবি, আলুতে ইচ্ছে মতো ঝাল থাকে যেন। আর অবশ্যই সস আনবি, পার সিঙ্গারা 2টো করে সস। এত সস? আমার বউ আবার সসের সাগরে সাঁতার কাটতে ভালোবাসে। অনিলার তীক্ষ্ণ দৃষ্টি আগুন ছুটছে অভ্রের দিকে। বিল্লাল সেদিকে তাকালোই না। দৌড়ে যেয়ে 20 মিনিটের মধ্যে ফিরে এলো সিঙ্গারা নিয়ে। অভ্র জোর করে অন্ডিলাকে বসালো চেয়ারে। সিঙ্গারা প্লেট এগিয়ে বলল, শোনো বাবু, এত রাগ করিস না। রাগ করলে তোর মুখে ভাঁজ পড়ে যাবে। এমনিই তোকে খালাম্মা লাগে, আরও বুড়ি হলে পরে তো দাদি লাগবে। আমার আবার দাদিদের চুমু খাইতে ভাল লাগে না। তখন তুই বলে বেড়াবি তোর বর আনরোম্যান্টিক। এর থেকে বলি কি, ঠান্ডা হ, রাগ করিস না। নে সিঙ্গারা খা, সস এনেছি, পার সিঙ্গারায় 2টো প্যাকেট। ওই সসের সাগরে ডুবে মরে যা বিয়াদব। আমি মরে গেলে তুই আবার সবার আগে হাত পা ছড়িয়ে কাঁদবি। এই নির্লজ্জের সাথে কথা বলে লাভ নেই। সদ্য গরম ভাজা পোল্টুর দোকানের সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারল না অন্ডিলা। ওই গাধা পিয়ালের জন্য দুপুরে খাওয়া হয়নি, তাই প্লেটটা নিয়ে নিঃশব্দে খেতে লাগলো। আর অভ্র মুখে হাত দিয়ে তার লালচে মুখখানা দেখছে আর নিঃশব্দে হাসছে। বিল্লাল দূর থেকে এই দৃশ্যটি দেখলো। কে বলবে এরা এক অপরের মহাশত্রু? কি সুন্দর মুখোমুখি বসে সিঙ্গারা খাচ্ছে। আহা, একেবারে যেন প্রেমিক প্রেমিকা। ঢং যত সব। অন্ডিলা ঠিক করলো ঘরে এবার একটি হেস্তনেস্ত করেই ছাড়বে। বিয়ের দিন বেশি দূরে নেই। এখন যদি কিছু না করে এই অভ্রকে সারা জীবনের জন্য গলায় ঝোলাতে হবে। এই তো গতকাল মাকে বোঝানোর চেষ্টা করেছিল সে। সাবেরা তখন কাপড় ভাঁজ করছিলেন। অন্ডিলা তার পাশে বসলো, সদর্পে বলল,
মা আমি অভ্রকে কি করে বিয়ে করি? ও সারের ব্যবসায়ী, আমারও একটা ক্লাস আছে। লোকে জিজ্ঞেস করলে কি বলবো? আমার বর কি করে? সে কিনা সার বেচে। সাবেরা অন্ডিলার দিকে না তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, তোমার বাপ সরিষার তেল ভাঙে। সালাম সাহেব পাশেই হেলান দিয়ে শুয়েছিলেন। বইয়ের কথায় সে কেসে উঠলেন। অন্ডিলা বাবার দিকে তাকিয়ে বলল, আমার বাবার মিল আছে, সরিষার তেল প্রডিউসার মিল আছে, সে তেল ভাঙে না। অভ্ররা বিশাল দোকান আছে, ছেলে সৎ, কর্মঠ, ভালো ইনকাম। আমার আর কি চাই? এই জেদি মহিলার সাথে কথা বলে আর পারল না অন্ডিলা। কিন্তু আজ যা হয়েছে তারপর চুপ করে থাকা যায় না। অন্ডিলা বাসায় এসেই সাথে সাথেই চলে গেল রান্নাঘরে। সাবেরা খাতুন সালাম সাহেবের জন্য চা বানাচ্ছিলেন। অন্ডিলা শক্ত কণ্ঠে বলল, মা আমি বিয়ে করব না, আমার নিজস্ব একটা মতামত আছে, কিন্তু আমি একজন অ্যাডাল্ট। সাবেরা চা বাড়তে বাড়তে দায়সারাভাবে বললেন, তা অ্যাডাল্ট মানুষ, নিজের চায়ের কাপটা তো নিজে রান্নাঘর অব্দি আনতে পারো না, আমায় নিয়ে আসতে হয়। তোমার কাপড়গুলো আমি ভাঁজ করে দেই, তুমি অন্তত আমাকে অ্যাডাল্ট ভাষণ দিও না। সাবেরার সূক্ষ্ম অপমান দাঁত কামড়ে শুনল অন্ডিলা। হতাশ স্বরে বলল, তুমি আমাকে অপমান করছো। সম্মান কামাও, তারপর অপমান গায়ে লাগিও। অনিলা বাবার দিকে তাকালো, কিন্তু বউকে ভালোবাসে তিনি কিচ্ছু বললেন না। চরম পত্নী ভক্ত কিনা। অনিলা এবার আর সহ্য না করতে পেরে বলল, অভ্র একটা গুন্ডা না, রাস্তাঘাটে মানুষকে ধরে ধরে পেটায়, চোখ কালো করে দেয়, হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেয়। সাবেরা খাতুন তার হাতের কাছে ক্ষান্ত দিলেন। অনিলা দিকে চাইলেন, তারপর বড়ই স্বাভাবিক ভঙ্গিতে বললেন, ছেলে মানুষ মারপিটা করবে না তো কি তুমি মারপিট করবে? মানে কি? তুমি এটাকে সাপোর্ট দিচ্ছ? দেখো, ও একজন দামড়া জোয়ান ছেলে, রক্ত গরম, একটু হাত পা চালানো তো মন্দ না। ছেলে মানুষকে অন্তত ভেজা বেলাই রূপে ভালো লাগে না। আমার বাবা তো মারপিট করে না। তোমার বাবা ওর বয়সে কতজনের মাথা ফাটিয়েছে সেই হিসেব তার কাছেও আছে বলে আমি মনে করি না। তোমার বাবা যদি ন্যাদা টাইপ হতেন আমি তাকে বিয়েও করতাম না। সালাম সাহেব তখন লাজুক স্বরে বললেন, মিথ্যে তো বলছি না, কোনো ছেলে আমাকে প্রেমের কথা বলতে আসলেই তো তুমি তাদের মেরে খেদাতে। অনিলা হতবাক দৃষ্টিতে মা বাবার দিকে চেয়ে রইল। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, আমার বাবা মাথা ফাটিয়েছে? হ্যাঁ, তার যা রাগ ছিল বিয়ের আগে, এদিক ওদিক হলেই মানুষকে উঠিয়ে মাটিতে আছাড় দিত। একবার জেলেও গেছে। অভ্রের সেই রেকর্ড তো নেই। পুরুষ মানুষ বাইরে সিংহ, ঘরে বেড়াল, এটা হলেই সংসার সুখের হয়। অভ্রকে দেখে আমার তাই মনে হয়েছে। নিজের কোমল ভালো মানুষী বাবার এমন হিস্টোরি শুনে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবে জানা নেই অন্ডিলার। তবে এসব মেইন কথা নয়, আসল কথা অভ্র একটা বদ। অন্ডিলা নাছরবান্দা, আজ বিয়ের হেস্তনেস্ত করবেই। সে অসহায় স্বরে বলল, আমি অভ্রকে পছন্দ করি না মা, দেখা যাবে বিয়ের পর রাগে ওর মাথা ফাটিয়ে দিব। সাবেরা পেঁয়াজ কাটছিলেন, কিন্তু সে কর্তন থেমে গেল। চাইনিজ চপার রেখে দিলেন চপিং বোর্ডে। শান্ত স্বরে বললেন, সমস্যা নেই তো, তোমার নানা আমাকে অনেক সোনা দিয়েছে, ওগুলো বেচে তোমাকে বেল করিয়ে দিব। তিনি একটু থেমে আবার বললেন, তুমি একটা পুরোদস্তর আমড়া কাঠের ঢেকিমা, তোমাকে অন্যের ঘাড়ে গছিয়ে দেবার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। কাননকে দিচ্ছি কারণ সে নিজ দায় ভারে তোমাকে চাইতে এসেছে। আমি তো তাকে দেখেই অবাক, এমন আশ্চর্য হই নাকি। বিয়ের পর যদি কানন আমাকে ধরেও আমি বলবো তুমি নিজ দায়িত্বে নিয়েছো ডিফেক্টিভ পিস, আমার দায়ভার নেই। আর বাড়ির পাশের মানুষ তারা যদি একটু ট্যাটু করে তাদের নাকে ধরিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। কিভাবে? ওদের বাড়ির মাঝে আমাদের দাদার 1 শতক জমি আছে, সেটা তাদের লিখে দেওয়া হয়নি। তোমার সাথে একটু এদিক ওদিক করলে আমি ওই বাড়িতে রোড রোলার চালাবো। তাই মা, এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। মায়ের এমন মহাপরিকল্পনায় ক্ষণিকের জন্য হলেও অন্ডিলার মাথায় খেলল। অভ্রকে বিয়ে করা এত খারাপ বুদ্ধি নয়। সালাম সাহেব স্ত্রীর প্রশংসা করে বললেন, তোমার তো সেই বুদ্ধি। তখনই অন্ডিলা হতাশ গলায় বলল, এত বুদ্ধি হয়ে কি হবে বাবা? মা মানুষ চেনে না, সব না হয় আমি মেনেই নিলাম, কিন্তু অভ্র তো চরিত্রহীন। মিনিটে মিনিটে গার্লফ্রেন্ড বদলায়, সেটা কি হবে? কথাটা পারমাণবিক বোমার মতো কাজ করলো যেন। স্তব্ধ হয়ে গেল পৃথিবী। হাসি থেমে গেল দম্পতির। তাদের মুখের বরণ হলো রক্তশূন্য। সাবেরা অবাক স্বরে শুধালেন, কি অভ্রের ক্যারেক্টার খারাপ? তুমি শুধু খারাপ, বিশাল খারাপ বলতে পারো। একেবারে নষ্ট, পচা নর্দমার গন্ধযুক্ত। তুমি জানলে কি করে? অন্ডিলা বিজ্ঞের মতো উত্তর দিল,
বারে একই স্কুল কলেজে এক ক্লাসে পড়েছি মা, আমি জানবো না? আমি ওর নারী নক্ষত্র জানি। এই তো 2 মাস আগেও বারান্দায় বসে প্রেমিকার সাথে কথা বলছিল। ইস, কি মুখের ভাষা বাবা, শুনে আমার কান গরম হয়ে গেল। বিয়ে করিসনি কিচ্ছু না, একটা মেয়ের সাথে নোংরা নোংরা প্রেমের কথা কেউ বলে? সাবেরা বেগমের মুখ শক্ত হয়ে গেল। মহিলা সবকিছুকে এড়িয়ে গেলেও চরিত্রহীনতা পছন্দ করেন না। পুরুষ হোক বা নারী এক সপ্তাহে বদ্ধ থাকবে। তারা কি গরু নাকি মহিষে ঘাটে ঘাটে জল খাবে? এদিকে সালাম সাহেব রেগে গেলেন মাত্রাতিরিক্ত। একমাত্র আদরি মেয়ের হবু জামাই নারীবাজ হবে, এটা কি মানা যায়? গজগজ করে বলল, ছেলে তাহলে একটা লুজ ক্যারেক্টার। এবার বুঝলাম কানন কেন আমরা কাছে ঢেকে নিতে চাই। ওটা তো ছেঁড়ানোর। অঞ্জনার বাবা, তুমি ইদ্রিস ভাইকে ফোন দাও, আজকে এর শেষ দেখব। এর মাঝেও হালকা করে ঝাপসার উপর অন্ডিলাকে অপমান করে দিলেন সাবেরা। তো এই অপমানে অন্ডিলা মনক্ষুণ্ণ নয়, বরং মোক্ষম ওষুধ পড়ায় মন প্রসন্ন। এবার বিয়ে হবে না। অনেকদিন পর শান্তির ঘুম ঘুমাবে অন্ডিলা। উফ, এই পাজি অব্র তার জীবন থেকে বিতাড়িত হবে। এর চেয়ে আনন্দদায়ক আর কি হতে পারে? পিয়ালের ব্রেকআপের দুঃখ এখন মিলান হয়ে গেছে। অনিলা গদগদ মনে নিজ ঘরে গেল। অনিলা দক্ষিণের জানালাটা খুলে দিল। এই জানালাটা সে খুলে না, কারণ জানালাটা খুললে একটা অসহ্য মুখশ্রী তাকে দেখতে হয়। তার জানালা ঠিক সামনের ঘরটি অভ্রের। এলোমেলো নোংরা একটি ঘর, যেখানে একমাত্র তার বিচরণ। এ ঘরে পর্দা কখনো দেওয়া থাকে না। জানালা সর্বদা থাকে খোলা। জানালার লাগোয়া খাটে অবহেলায় পড়ে থাকে একটা গিটার। আজও গিটারটা পড়ে আছে, কিন্তু এই গিটার এখন আর সুর তুলে না কেউ। হয়তো তুলে, অন্ডিলা শোনে না। অন্ডিলা বুক ভরে নিঃশ্বাস নিল। পাশের ঘরের মানুষটি নেই। থাকলে অবশ্য অন্ডিলা এত শান্তিতে দাঁড়িয়ে চুল এলিয়ে দিতে পারত না। ছেলেটি তার জামাহীন উদাম অর্ধনগ্ন শরীর প্রদর্শন করতে করতে বলল, তো লজ্জা লাগে না ইন্দ্রি, এইভাবে নির্বস্ত্র একটা পুরুষের? ছি ছি। অন্ডিলা তখন চরম রাগে শব্দ করে জানালার পাল্লা আটকে দেয়। আজ এমন কিছু হবে না, কারণ ওই বাড়িতে এখন মহা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে। অব্রের সব কুবুদ্ধি এক অস্ত্রেই দমন। অব্রের বাড়ির সকালটা হলো থমথম পিনপতন নিরাপত্তার সাথে। অব্র একটি ইস্ত্রি করা শার্ট পরল, কপালের সামনে চুলগুলোকে কায়দা করে আঁচড়ালো। আয়নার সামনে নিজেকে দেখলো। না, অভ্রকে ভদ্র ভদ্র লাগছে। এবার শ্বশুরবাড়ি যাওয়াই যায়, কারণ ডাইনিং টেবিলে বসা সেখান থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে অব্রের ঘরের দিকে তাকিয়ে আছে। তার মুখখানা গোমরা। তিনি আজ খাবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে ইদ্রিস সাহেব আয়েশ করে চা খাচ্ছেন। তার দিকে তাকিয়ে কানন চিন্তিত কণ্ঠে শোধালেন, আমার চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সালাম ভাই কেন ডাকলো বলো তো? ইদ্রিস সাহেব উত্তর দিলেন না। তিনি চা খাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে চা পৃথিবীর শেষ সুস্বাদু চা। এরপর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই এদিক ওদিক মনোযোগ না দিয়ে একনিষ্ঠভাবে চা খাচ্ছেন তিনি। যা দেখে রাগে গজগজ করে উঠলেন। চিড়চিড়ে কণ্ঠে বললেন, তোমার গলা দিয়ে খাবার নামছে কি করে? আমার ছেলের বিয়ে ভাঙছে আর তুমি মজা মেরে চা খাচ্ছ, এই তোমার দায়িত্ববোধ? ইদ্রিস সাহেব এবার চায়ের কাপটা নামালেন। নিতান্ত দায়সারাভাবে বললেন, তোমার কীর্তি ফাঁস হলে আমার করার কি আছে? লাই দিয়ে দিয়ে তো মাথায় তুমি উঠিয়েছ। কত বলেছি শাসন করো। আমাদের সময় মায়েরা চেলা কাঠ দিয়ে পেটাতো, তুমি তো করনি। এখন তোমার ছেলে মানুষকে পেটায়। ফার্মের মুরগির মতো শরীর বানিয়েছে, সেটার জোর প্রদর্শন করে। এতই যখন জোর, যাক না অলিম্পিকে, অন্তত দেশের নাম তো করবে। ইদ্রিস সাহেব এবং অভ্রের ছত্রিশের আখড়া, কারণ অভ্র উচ্ছন্নে গেছে। তার সম্পূর্ণ দায়ভার কাননের। কানন মুখ বাঁকালো। এই লোকের সাথে কথা বলা মানে নিজের দোষের ফর্দ কাটা। অভ্র তখন ঘর থেকে বের হলো। পারফিউমের গন্ধ নাকে আসছে। কারণ শক্ত গলায় বললেন, বিয়ে যদি ভাঙে আমি তোমার ত্যায্য পুত্র করব অভ্র। এখনই করে দাও, কারণ বিয়ে ভেঙে গেছে। ইদ্রিস সাহেবের টিপ্পনি কাটলেন। অভ্র প্যান্টের দু পকেটে হাত গুজে সপ্রশংস কণ্ঠে বলল, তুমি এত ভেবো না বাবা, টাকটা তো দিন দিন বড়ই হচ্ছে। যা একটু দুগাছি চুল আছে তাও ঝরে যাবে। বাজি লাগবি? লাগালাম বাজি। হারলে তুই আমার ঘর ছেড়ে দিবি? ইদ্রিস সাহেব গদগদ স্বরে বললেন। অভ্র ফিসেল হেসে বলল, আর জিতলে? জিতলে আবার কি? থাকবি বাপের হোটেলে যেমন আছিস। ইদ্রিস সাহেবের স্বর শুকিয়ে গেল। এই অভ্রের ভরসা নেই, জিতেও যেতে পারে। অভ্র বাবার সামনে চেয়ারে বসতে বসতে বলল, সেটা হব না বাবা, বাজি ইজ বাজি। আমি যদি জিতি, থাক, এটা তোলা থাক।
আগে শ্বশুরকে ম্যানেজ করে আসি, এরপর দেখছি তোমার ব্যাপার। ইদ্রিস সাহেব বেশ বিপদে পড়লেন। আপনার ভরসা নেই। নিজের সন্তানকে তো ভালো করে চেনেন, নিশ্চয়ই মনে মনে একটা ভয়ঙ্কর মতলব করে রেখেছে। অন্ডিলাদের বাড়ি দোতলা, অন্ডিলারা থাকে দোতলায়, আর নিচতলায় একজন ভাড়াটে থাকেন। অভ্র মেইন গেট খুলে প্রবেশ করলো বাড়িতে। সালাম সাহেব গত রাতে ইদ্রিস সাহেবকে ফোন করেছেন, তখন ভাগ্যবশত অভ্র বাসায় ছিল, তাই ইদ্রিস সাহেবের সাথে কথা না বলে সরাসরি তার সাথেই কথা হয়েছে। সালাম সাহেবের স্পষ্ট কথা, চরিত্রহীনের সাথে মেয়ে বিয়ে দিব না। তাই আজ অভ্র এসেছে নিজের চরিত্রবান হবার প্রমাণ দিতে। এই বিয়েটা তার জন্য একান্ত জরুরি। বিয়েটা ভেঙে গেলে খুব ঝামেলায় পড়বে সে। এখন তো বাবার সাথেও বাজি লাগিয়েছে, বিয়ে ভেঙে গেলে মাথের জপুট্ট করবে, ওদিকে বাবা বাজিতে হারা দরুন ঘর থেকে লাথি মেরে বের করবে। তাই আজ কোনো ভুল হওয়া যাবে না। দোয়া দরুদ পড়ে বুকে ফু দিল সে, কিন্তু কলাপসিবল গেট অবধি যেতে পারল না। তার আগে আকাশ থেকে এক ধরনের পচা নোংরা পানি মাথার উপর পড়ল। অভ্র মুখ তুলে উপরে চাইতেই দেখলো অন্ডিলা দাঁড়িয়ে আছে। ক্ষমাবিহীন স্বরে বলল, হায়, তোর উপর সারের পানিটা পড়ে গেল, একদম দেখতে পারি না। আমি তো নিচে গাছগুলোতে ফেলেছিলাম। সাবেরা ছাদের গাছগাছালির জন্য একটি বিশেষ সার বানান। গোবর পচা আবর্জনাকে পানিতে মিশিয়ে পচিয়ে পচিয়ে এই বিশেষ পদার্থ বানান, যার গন্ধ 2 কিলো দূর থেকেও পাওয়া যায়। অন্ডিলা যখন শুনেছিল সকালে অভ্র আসবে, সে তককে তককে ছিল অভ্রকে অভ্যর্থনা করার জন্য। তার জীবনে ঝড় তোলার সামান্য শাস্তি। অভ্রের পেট আউড়ে আসলো, দাঁত মুখ কিরমিরিয়ে তাকিয়ে রইল সে অন্ডিলার দিকে। অন্ডিলা তার ভস্কানো মুখখানা দেখে বলল, সারের ব্যবসায়ীর ওপর সারের পানি, কি কম্বিনেশন। সালাম সাহেব এসে অভ্রের অবস্থা দেখে বলল, তোমার উপর ঠাডা পড়লো কি করে? আঙ্কেল, আপনার মেয়েকে বিয়ে করছি, এমন ঠাডা তো দিনে 1-2 বারই পড়বেই। প্লাস্টিকের হাসি ঝুলিয়ে কথাটা বলল। সাবের আসার আগে অন্ডিলা দৌড়ে নিচের ঘরে চলে গেল। বসার ঘরে বসে আছে অভ্র। দ্বিতীয়বারের জন্য গোসল করতে হয়েছে তাকে। পরনে সালাম সাহেবের একটি শার্ট, যা তার পরনে ব্লাউজের মতো লাগছে, আর লুঙ্গি। নীলাদ্রি অর্থাৎ অন্ডিলার বড় ভাইয়ের জামাটা দেওয়াই যেত, কিন্তু সেই ঘর নীলাদ্রি তালা মেরে গেছে, তাই একটা শার্টের জন্য সেটা ভাঙ্গা ঠিক নয়। সালাম সাহেব নিজের দোকানের ছেলেটাকে পাঠিয়েছে অবশ্য। সে অব্রর বাসা থেকে জামা নিয়ে আসছে। গোসল করলেও সারের পানির পচা গন্ধ এখনও যায়নি। সালাম সাহেব পাশে এয়ার ফ্রেশনার নিয়ে বসে আছেন, একটু পরপর তো স্প্রে করছেন। সাবেরা বসে আছে অভ্রের মুখোমুখি। তার গন্ধে খুব একটা খারাপ লাগছে না বলে সে প্রশ্ন শুরু করলো, তোমাকে আমরা কেন ডেকেছি জানো তো? জি না, আঙ্কেল বলেছিলেন এ বিয়ে হবে না, তাই আমি সামনাসামনি কথা বলতে চাই। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নিশ্চয়ই? না, কেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি? আমরা জানতে পেরেছি তোমার চরিত্র ভালো নয়। তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল। দেখো বাবা, আমি মেয়ের মা, আমি চাইবো আমার মেয়ের যার সাথে বিয়ে হোক সে তাকে মাথায় করে রাখুক। কিন্তু তোমার এই কথাটা শোনার পর থেকে আমি চিন্তিত। পাশাপাশি থাকি, মনোমালিন্য না হোক, তাই বিয়েটা ভেঙে যাওয়াই শ্রেয়। অভ্র আর চোখে তাকালো পেছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে থাকা অন্ডিলার দিকে। এই সব প্যাচ কে লাগিয়েছে বুঝতে বাকি রইল না। অভ্র এবার অতি ভদ্রস্বরে বলল, আমি জানি না এসব কে বলেছে, তবে আমি এই পাড়ার ছেলে। হ্যাঁ, আমি মারপিট করি, উগ্র মেজাজি, তবে আমি নারীবাজ নই আন্টি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার জীবনে একটা গার্লফ্রেন্ড ছিল, তাই স্কুল জীবনে। তারপর আমি কখনো এসবের সাথে কোনোভাবেই একদমই জড়িত না। অভ্রের কথাটা শুনে অন্ডিলার মুখ শক্ত হয়ে গেল। অভ্র তার দিকে না তাকিয়েই বলল, আমি ঐন্দ্রিলাকে সত্যি বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি, আমি ঐন্দ্রিলাকে কখনো কোনো কষ্ট দিব না। ওর যাতে কষ্ট না হয় সেজন্য মাটিতে পা রাখতে দিব না, মাথায় করে রাখবো। তাহলে কি আমার মেয়ে হাতে ভর করে হাঁটবে? সালাম সাহেবের প্রশ্নে অভ্র তার হাসি বর্ধিত করে বলল, আমি কোলে নিয়ে হাঁটবো, চিন্তা করবেন না। থাকো, ও পা দিয়ে হাঁটুক। সালাম সাহেবকে কনুইয়ের গুঁতো দিয়ে থামালেন সাবেরা। শক্ত গলায় বলল, অঞ্জুলা কিন্তু তোমাকে বারান্দায় কোনো মেয়ের সাথে কথা বলতে শুনেছে। একই সাথে বড় হয়েছে তোমরা, ও তো মিথ্যে বলবে না। অভ্র অন্ডিলার দিকে তাকিয়ে হাসলো, একদম গা জ্বালানো শয়তানি হাসি। তারপর মুহূর্তেই বেচারা ভাব করে বসলো। ঐন্দ্রি মিথ্যা বলেছে আন্টি। ও আসলে আমাকে পছন্দ করে না, তাই আমার নামে বাজে কথা বলছে। আমার যদি 1000টা প্রেমিকা থাকতো, আমি কেন আপনার ঢ্যাঁড়সের মতো মেয়েকে বিয়ে করতে চাইতাম, যে কিনা ইচ্ছাকৃতভাবে আমাকে গোবরের পানিতে গোসল করালো। আমি আমার আঙ্কেলের জামা পরে থাকতাম। আসলে আমাকে পছন্দই করে না। তোমাকে কেউ মাথার কসম তো দেয়নি আমার ঢ্যাঁড়সকে কেন বিয়ে করতে চাইছো? কঠিন কণ্ঠে শুধালো সাবেরা। অভ্র খুব শান্ত স্বরে বলল, আমি ওকে ভালোবাসি আন্টি। অভ্রের দৃষ্টি অন্ডিলার দিকে স্থির, গাঢ় চাহনি, ঠোঁটে খুব হালকা হাসি। এই স্বীকারোক্তি সকলের কাছে সরল বনিতাহীন মনে হলেও অন্ডিলার মনে হলো কেউ তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে। মস্তিষ্ক মুহূর্তের মাঝে কাজ করা বন্ধ করে দিল যেন।
হৃদয় অব্যক্ত জ্বলন অনুভূত হলো তার। চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে সে অভ্রের দিকে। অভ্রের প্রশংসা করতেই হবে, ভালো অভিনেতা বটে। এত চমৎকার মিথ্যে কথা কেউ কি করে বলতে পারে? বাস্তবিকভাবে মিথ্যে বলতে গেছে কোথাও না কোথাও অন্তঃস্থল কাঁপে, কিন্তু অভ্রের মাঝে এই কম্পন নেই। অকপটে বলছে সে অনিলাকে ভালোবাসে, কিন্তু অনিলা তো জানে সব নাটক। সাবেরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্রের দিকে। সালাম সাহেব বললেন, তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো? অহেতুক মিথ্যা কেন বলবো আঙ্কেল, কি লাভ আমার? সালাম সাহেব বেশ চিন্তায় পড়লেন। অভ্রের লাভ খুঁজে পেলেন না। আর্থিক লোভ বা সৌন্দর্যের মোহ কোনো কিছুই আর যাই হোক অনিলাকে বিয়ে করার জন্য পাগল প্রায় করে তোলে না। তার মেয়ে আর 5টা সাধারণ মেয়ের মতো। সালাম সাহেব অভ্রতি থেকে ধনী এমনটাও নয়, ফলে তিনি গভীর চিন্তায় পড়লেন। সাবেরা খুব শান্ত, আর মাঝে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা গেল না, বরং শান্ত কণ্ঠে বললেন, আমি কিন্তু কন্যাদায় থেকে মুক্ত হবার জন্য তোমার সাথে মেয়ে বিয়ে দিচ্ছি না। আমার মেয়ের রাগ অনেক। জানি। অভ্রের মুখে হাসি। সে অনিলার দিকে চেয়ে আছে। অনিলার শক্ত মুখখানা খুব আনন্দ দিচ্ছে তাকে। সাবেরা নির্লিপ্ত স্বরে বলল, আমার মেয়ের রাগ হলে জিনিসপত্র ভাঙে। আমি ওর জন্য একটা ভাঙন তহবিল রেখেছি, যেখানে প্রতি মাসে 500 টাকা ভাঙন ত্রাণ জমা করি। জানি। আমার মেয়ে তোমাকে যেহেতু ভালোবাসে না, সুতরাং আজকের মতো ঠাডা বিয়ের পর তোমার ওপর দিনে 2-3 বার নিয়মিত পড়বে, এবং তুমি এসে আমাকে বিচার দিলেও লাভ হবে না। আমি নিজে আমার মেয়েকে গোবর নোংরা আবর্জনা সাপ্লাই দিব। সে যদি রাগের মাথায় তোমার মাথা ফাটিয়ে দেয়, আমি কিন্তু তার পক্ষ নেব। তোমার মা বাবা তাকে জেলে দিলে আমি তাকে বেল করিয়ে আনবো। এটাও জানি। অভ্রের উত্তরে সাবেরা এবার একটু নড়ে চড়ে উঠলেন, বিমর্ষরে শুধালেন, সব জানো, তাও ওকে বিয়ে করতে চাচ্ছ? জি, কারণ মানুষের ভালোবাসা অন্ধ হয়, আমারটা তার ছেঁড়া পাগল। অভ্রের উত্তরটা যেন মনে ধরল সালাম সাহেবের। হোক করে হেসে উঠলেন তিনি। জীর্ণ শীর্ণ রোগা মানুষটির শরীর কাঁপছে। সাবেরার মুখেও হাসি, বেশ প্রসন্ন স্বরে বলল, আজ যা বলেছ বিয়ের পর যেন সেটা বদলায় না। বদলাবে না আন্টি। অনিলা এখনো দাঁড়িয়ে আছে, তার মুখখানার আগে লাল হয়ে গেছে। অভ্রের মুখে বিজয়ী হাসি। ততক্ষণে তার কাপড় চলে এসেছে। কাপড় পাল্টে বলল, আন্টি 1 কাপ চা হবে? আসলে 2বার গোসল করার অভ্যাস নেই তো, ঠান্ডার বাতিক আছে। আমি করে আনছি। যদি অনিলা করে দিত। কথাটা শোনা মাত্র অনিলার সদ্বিত ফিরল। সাবেরার সাথে সাথেই হেসে বলল, কেন নয়? ঐন্দ্রিলা, যাও তো অভ্রের জন্য 1 কাপ চা করে আনো। ঐন্দ্রি, লাল চা করিস, একটু আদা দিস। অনিলার ইচ্ছে করলো এক্ষুনি এই নাটকবাজের সব নাটক বের করে দিতে, কিন্তু সেটা করলে অতীতের চাপা ক্ষত আবার জীবিত হবে। অনিলা তাই দাঁতে দাঁত কামড়ে চলে গেল। রাগ হচ্ছে প্রচুর, সেই সাথে তীক্ষ্ণ যন্ত্রণা তাকে নাস্তানাবুদ করছে। আমি ওকে ভালোবাসি। কথাটা মস্তিষ্কে পেন্ডুলামের মতো দুলছে। ছেঁড়া নোটের জন্য এখন চা বানাতে হবে? অনিলা ঠিক করলো অভ্রকে বিশ্রী শাস্তি দেবে, যেন আর কখনো ভালোবাসি বলার সাহস না হয়। অনিলা 15 মিনিট পর 1 কাপ লাল চা নিয়ে হাজির হলো। চায়ের রঙ ঠিক থাকলেও গন্ধ অতিরিক্ত ঝাঁঝালো। অভ্র চোখ কুচকে তাকালো তার দিকে। অনিলা স্মিত স্বরে বলল, খা, ঠান্ডা হয়ে যাবে তো। আন্দাজ করতে বাকি রইল না মেয়েটি নিশ্চিত এই চায়ের কোনো কেরামতি করেছে। অভ্র সাবেরা এবং সালাম সাহেবের দিকে চাইল। তাদের হাসি হাসি মুখখানা থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ পেল না। এই চা তাকেই খেতে হবে, কারণ নিজের পায়ে কোড়াল সে নিজেই মেরেছে। কিন্তু সে গভীর জলের মাছ। মিষ্টি হেসে নির্লজ্জ কণ্ঠে বলল, মা বলে স্বামী স্ত্রীর 1 কাপে চা খেলে ভালোবাসা বাড়ে। বাবাকেও দেখেছি। তুই বরং 1 চুমুক খা, চায়ের মিষ্টিটা অধিক হয়ে যাবে, আমাদের মাঝে প্রেমও বাড়বে। সাবেরা কিঞ্চিত লজ্জা পেল। সালাম সাহেব খুক খুক করে শুকনো কাশতে লাগলেন। অনিলা কটমটিয়ে তাকালো। এই ছেলে আবার নাটক শুরু করেছে। অনিলার অস্ত্র তার উপরই প্রয়োগ করার ধান্দা। অনিলা কিরমিরিয়ে বলল, আমাদের কি বিয়ে হয়েছে? এত ন্যাকামি করতে পারবো না। বারে, আমাদের বিয়ে তো কদিন পরে, এখনই তুই আমার সাথে এমন করছিস সৈন্দ্রী? আমি তো চাই আমাদের সম্পর্কটা ভালো হোক। আমার দাদা দাদিও 1 কাপে চা ভাগ করে প্রেম বাড়াতো। দাদি মরে যাওয়ায় দাদা এখন চা খাওয়াই ছেড়ে দিয়েছে। আমি তোর গোবর পানি মাথায় নিতে পারলাম, 2বার গোসল করতে পারলাম, আর তুই এতটুকু পারবি না? নাকি তুই চায়েও কিছু মিশিয়েছিস? আব্রের শেষ কথায় ভুরু নাচালো। অনিলা পড়ল মহাবিপাকে। সাবেরাও সন্ধিয়ান চোখে তাকালো তার দিকে। চোখ মুখ শক্ত করে বলল, আমি 1 চুমুক খেলে তুই পুরোটা খাবি? খাবো। বেশ। অনিলা কথা না বাড়িয়ে 1 চুমুক চা খেলো। সাথে সাথে জিহ্বা ঠোঁট জ্বলে উঠল। ইচ্ছে মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়েছিল চায়ে, যেন অব্রের ভালোবাসার নাটক বাপ বাপ করে পালায়। কিন্তু সেই চাই অনিলাকে খেতে হচ্ছে। তবে সেও দমে যাবার পাত্রী নয়। অব্রের ভালোবাসার ভূত সে আজ নামিয়ে ছাড়বে।
চা খেয়ে অভ্রের সামনে কাপটা এগিয়ে বলল, নাও হবু পতিদেব, এক ফোঁটাও যেন কাপে না থাকে, নয়তো আমাদের প্রেমটাও অর্ধেক রাস্তায় আটকে যাবে। অনিলার চোখ লাল হয়ে গেছে, ঝালে কান জ্বলছে, কিন্তু মা বাবার সম্মুখে ঘুণাক্ষরেও সেটা টের পেতে দিল না সে। এদিকে অভ্র এক নিঃশ্বাসে চাটা খেয়ে নিল। চাটা শেষ করার পর চমৎকার একটি হাসি মুখে অঙ্কিত করে বলল, খুব ভালো হয়েছে, তুই তো বাংলাদেশের সেরা চা শেফ। অনিলা কোনো কথা বলতে পারল না। ঝালে নাকি বিশ্বে তার বাকশক্তি হারিয়ে গেছে সে জানে না। অভ্রের চায়ের কাপটা নিয়ে গটগট করে ভেতরে চলে গেল। বুকটা চলছে ঝালে, জিহ্বা অসাড় হয়ে গেছে, কান এক ধোয়া বের হচ্ছে, ঘামাচ্ছে অনিলা। এক চুমুকে এই হাল। অভ্র তো এক কাপ এক চুমুকে খেয়ে শেষ করলো। ও কি মানুষ? অভ্র আরও কিছুক্ষণ কথা বলল সালাম সাহেবের সাথে, তারপর বিনয়ের সাথে বিদায় নিল। কোলাপসিবল গেট থেকে বের হতে অনিলা খপ করে ওর হাতটা ধরল, টেনে নিয়ে গেল বাড়ির পেছনের বাগানে। অভ্র তখনও নির্বাকার শান্ত। আশপাশটা দেখেই হাত ছেড়ে দিল সে, শক্ত গলায় বলল, চাটা খেলি কেন? কেন, চায়ে কি বিষ মিশিয়ে রেখেছিলি? ভনিতা করবি না অভ্র। কি প্রমাণ করতে চাইছিস তুই? ঝাল চা খেয়ে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছিস? চায়ে তুই ঝাল মিশিয়েছিস? কি সাংঘাতিক মেয়ে রে তুই! আমার ভালোবাসার এই প্রতিদান। বেশ ঢং করে অবুঝ সেজে কথাটা বলল সে, ফলে অন্ডির রাগ বাড়ল। একদম নাটক করবি না অভ্র। আমি মা বাবা নই যে তোর নাটকে গলে যাব। আমার ভালোবাসা তোর কাছে নাটক মনে হয়? প্রশ্নটা করেই ফিচেল হাসলো অভ্র, যেন অন্ডিলার অস্থিরতা তাকে বিনোদন দিচ্ছে। অন্ডিলা অসহায় স্বরে বলল, কেন করছিস এসব? কি চাস তুই? এবার একটু ঝুঁকে এলো অভ্র। অনিলার চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল, তোকে। অনিলা স্তব্ধ তাকিয়ে রইল, মস্তিষ্ক কাজ করছে না। অভ্রের ঠোঁটে এখনো নির্লজ্জ হাসি। পিউয়ের খাটের উপর মুখে হাত দিয়ে বসে আছে অনিলা। পিউ তার ছোটবেলার বান্ধবী, বাসা দুগুলি পর। যখন মনে অশান্তি হয় তখনই পিউয়ের কাছে ছুটে আসে অনিলা। পিউয়ের মাথায় বুদ্ধি গিজগিজ করে, হাঁটতে হাঁটতে 2-3টা বুদ্ধি মাটিতে পড়ে যায়। ফলে পিউ তার ভরসার জায়গা। আজও বুদ্ধি ধার করতে এখানেই আসা। তার মাথা কাজ করছে না। সামনের শুক্রবার বিয়ে। মা মহা আনন্দে বিয়ের শপিং শুরু করেছে। প্রতিদিন এই দোকান ওই দোকান ঘুরে বেড়াচ্ছেন। এদিকে বিয়েটা কোনোভাবেই ভেস্তে দেবার উপায় পাচ্ছে না সে। পিউ পায়ের উপর পা তুলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস পড়ছে। তার মনের পুলকতা দেখে বিরক্ত অনিলা, ফলে তাকে ধাক্কা দিয়ে বলল, আধা ঘন্টা ধরে বসে আছি আমি, একটা বুদ্ধি তো দিতেই পারিস। যা হবার তা তো হবেই বান্ধবী। তুমি আমি কি আর আটকাতে পারবো? যে ছেলে তোমার গোবর অস্ত্র মরিচ অস্ত্রেই পরাস্ত হয় না, তাকে তুমি কি করিয়া পরাস্ত করিবে সখা? নির্লিপ্ত স্বরে কাব্যিক ভঙ্গিতে কথাটা বলল পিউ। ফলে অনিলা চটে গেল। তোমার সখাগিরি বের করে দিব। আমার জীবন আগুন জ্বলছে আর তুমি সাহিত্য চর্চা করছো। এবার বইটা বন্ধ করে দিল সে, উঠে বসলো, মুখে হাত দিয়ে বলল, বলি কি, বিয়েটা করেই নে। হতেই তো পারে আমার গুন্ডা অভ্র তোকে সত্যি সত্যি ভালোবাসে। অনিলা মুখখানা ম্লান হয়ে গেল। বিদ্রুপ হাসি হেসে বলল, ওই পাষাণ্ড কাউকে ভালোবাসতে পারে নাকি? আচ্ছা, নীলাদ্রি ভাই কোথায়? সে আসলেও তো কাজে দেয়। নীলাদ্রির কথা শুনতে অনিলার মুখ বাঁকিয়ে বলল, আমার ভাই ঘোষণা করে দিয়েছে সে বিয়ের দিন সকালে আসবে। যেহেতু বিয়ের পাকাপাকি সময়ে তার মত নেওয়া হয়নি, সেও বিয়ে নিয়ে মাথা ঘামাবে না। মেহমানের মতো আসবে আর মেহমানের মতো চলে যাবে। তাই বলল? হ্যাঁ, পাগল একটা, সারাক্ষণ বনে বাদরে ঘুরতে ঘুরতে মাথার স্ক্রু হারিয়ে ফেলেছে। এভাবে বলিস না। উনি কি সাদে বনে বাদরে করে? সে ট্রাভেলিং করে, পৃথিবীর অজানা রহস্য উদ্ঘাটন করে। ওরে পিরিতি! পিউ কিঞ্চিত লজ্জা পেল, রক্তিম চিবুক গলায় ঠেকিয়ে বলল, আমি সত্য বললাম। এখানে পীড়িতের কিরে? সে তো আমার তোর মতন নয় না। ডিসকভারি চ্যানেলগুলোর সাথে কাজ করে, ডকুমেন্টারি বানায়। কি নাম ডাক? নাম ডাক না ছাই, শুধু টাকা ওড়ানোর ধান্দা। বাদ দে ওর কথা, আমাকে একটু বুদ্ধি দে। পিউ থুতনিতে হাত ঠেকিয়ে বলল, আচ্ছা, একটা বুদ্ধি আছে, জানি না কাজ করবে কিনা, তবে এটা ঢং বেরিয়ে যাবে। পিউয়ের কথায় মুখ চকচক করে উঠল অনিলার। অভ্রকে নাস্তানাবুদ করার কোনো সুযোগ হাতছাড়া করবে না সে। সকাল সকাল হবু শ্বশুর বাড়ি উপস্থিত হলো অনিলা, হাতে হটপট। অভ্রের জন্য বিশেষ নাস্তা বানিয়ে এনেছে সে, কিন্তু এসে জানতে পারলো অভ্র অসুস্থ, ভীম জ্বর, সেই সাথে পেট খারাপ। বাকুই ভবনে এসেই এই মহাসংবাদ তার কানে এলো। সংবাদদাতা বাকুই ভবনের 15 বছরের কাজের মহিলা ছবিরন।
প্রকাণ্ড দরজার ওপারে অন্ডিলাকে দেখে সে তার কানে তালা লাগানো স্বরে চিৎকার দিয়ে উঠলেন, আপা বোমাইছে কি মনের মিল, স্বামীর শরীর খারাপের কথা শুননা আইয়া পড়ছ। ছবিরনের চিৎকার শুনেই কানন এলেন। অন্ডিলার আগমনে যেন গদগদ হয়ে গেলেন, জড়িয়ে ধরল প্রথমে, তারপর চুমুটুমু খেয়ে বললেন, ভালো করেছো মা, তুমি আসছো। আসলে মা পাঠিয়েছে, ফিরনি বানিয়েছে, সেটাই দিয়ে পাঠালেন। অভ্রের কি হয়েছে আন্টি? এর মধ্যে ছবিরন বলে উঠল, আন্টি কাউকে আম্মা জান ক। ছবিরন, ওর কথা ছাড়। ঐন্দিলা, অভ্রটা খুব অসুস্থ। তোমাদের বাসা থেকে আসার পর থেকে কি জ্বর, সেই সাথে পেটে ব্যথা, পেট খারাপ। ছেলে তো আমার উল্টাপাল্টা জিনিস খাবার মানুষ নয়। নজর লাগছে আপা, আমি তো কইতেছি একটু ঝাড়ফুঁক করান। আমি শেওর পরের নজর লাগছে। আমগর গ্রামের কাইল্লা কামরুল্লার এরম অসুখ হয়েছিল, পরে জানা গেছে মাইয়া জিনের খপ্পরে পড়ছিল। ওরে আফা, আপনি যদি জানতেন, পরপর 4 বার বিয়া ভাইঙ্গা দিছে ওই জিন। আমার মনে হয় অব্র বাবারেও জিন ধরছে। বিয়া না সামনে, আমাদের পোলা কি সুন্দর। ছবিরান থামো তো। কাননের বারণের পরও ছবিরন থামল না, তার বেশি কথা বলার বাতিক আছে। এদিকে অন্ডিলার মন বসে গেল। অমানুষের মতো মরিচের চা খেয়েছে, শরীর তো খারাপ করবেই। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল কি? কানন অন্ডিলাকে অভ্রের ঘরের কাছে নিয়ে গেল। গতকাল রাত থেকে প্রচুর পেটে ব্যথায় চিৎকার অবধি করেছে নাকি, সেই সাথে পেট খারাপ, বমি, ডায়রিয়া, 10টার দিকে জ্বর, তাপমাত্রা পারদ স্কেলের 103-এর দাগ পার করে ফেলছিল। পরে রাত 11টায় কোথা থেকে একটি ডাক্তারকে উঠিয়ে এনেছিল বিল্লাল এবং তরুণ আরেকটা অভ্রের মেনে সাগরেত। বয়সে ছোট বলে তাকে বিল্লালের অ্যাসিস্ট্যান্ট বলা যায়। অভ্রের সাথে এই দুটো ছায়ার মতো থাকে। অন্ডিলার ভাষ্য মতে অভ্র হলো এদের পীর আর এই দুটো মুরিদ। এখনও অভ্রের রুমের সামনে চেয়ার দিয়ে বসে আছে। এতবার বাথরুম টু রুম করেছে অভ্র যে শরীরে এক বিন্দু শক্তি অবশেষ নেই। অভ্রের পাশে একটি ঘন্টা রাখা, বাথরুম আসলেই সে ঘন্টা বাজাচ্ছে, আর সাগরেত যুগল তাকে ধরে বাথরুমে নিয়ে বসিয়ে দিয়ে আসছে। যদিও পেট একটু ধরেছে, তবে জ্বর থেকে আসছে। দুর্বল শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। এর মাঝে এক গম্ভীর স্বর কানে এলো অন্ডিলার। পেছনে ফিরতেই দেখলো সাদা পরিচিত একজন প্রবীণ মানুষ দাঁড়িয়ে আছে। কানন তাড়াতাড়ি মাথায় কাপড় দিল, সেই সাথে অন্ডিলার ওড়নাটাও মাথায় দিয়ে দিল। মানুষটিকে চিনতে দেরি হলো না অন্ডিলার। ইনি অভ্রের দাদা, সৈয়দ কাজী আওয়াল ইবনে বাকুই। বয়সের সিঁড়ি 80-তে ঠেকেছে। মুখে প্রবীণতার সাথে ঠিকরে পড়ছে আভিজাত্য ও গাম্ভীর্য। জমিদারের রক্ত শিরায় ছুটছে, সের প্রমাণ তার তীক্ষ্ণ, শানিত, শান্ত আঁখি। এই বাড়ির সকলের মাঝে একটা জমিদার ভাব আছে, শুধু অভ্র ব্যতিক্রম। ওকে দেখলে মনে হয় ওর পূর্বপুরুষ জমিদার নয়, চোর ছিল, তাও সিধেল চোর। কে বলবে সে চকচকে পরিষ্কার সাদা পাঞ্জাবি পরা মানুষ তার দাদা? আওয়াল সাহেব খুব স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন অন্ডিলার দিকে। এর পূর্বে ঠিক কত বছর পূর্বে এই মানুষটির সাথে অন্ডিলার দেখা হয়েছে মনে নেই। তার এই বাকুই ভবনে খুব একটা আসা যাওয়া নেই, তবে ছোটবেলায় মায়ের সাথে আসতো খেলতে। খেলাধুলা কিছুই হতো না, বরং অভ্রের সাথে মারামারি হতো খালি। হবে না কেন, অভ্র বরাবরই বদ ছিলে। নিজের খেলনা উঠিয়ে রেখে অন্ডিলার খেলনা দিয়ে খেলতো। শুধু খেলতো তা নয়, রীতিমতো নিজ দায়িত্বে ভাঙতো। এটা নিয়ে রীতিমতো মারপিট করতো তারা। এখনও অন্ডিলার মনে আছে, ছেলেবেলায় বাবা খুব সুন্দর একটা পুতুল কিনে দিয়েছিলেন। সেই পুতুলের চুল ছিল তার থেকে দ্বিগুণ। অন্ডিলার পছন্দের পুতুল ছিল সেটা। যত্নের সাথে তার চুল বাঁধত সে, জামা বদলাতো। অভ্রকে দেখাতে একবার নিয়ে এসেছিল। বদ ছেলেটি পুতুলটা শুধু ভাঙেনি, একটা করে চুল ছিঁড়ে ফেলেছিল। অন্ডিলার এত রাগ হয়েছিল যে সেও তার বদলাও পরক্ষণেই নিল। কামড়ে অভ্রের হাত থেকে রক্ত বের করে দিল। সেদিন অভ্রকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। সাবেরা খুব বকেছিল অন্ডিলাকে, কিন্তু অন্ডিলা নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল, কারণ তার পছন্দের পুতুল ভাঙ্গার এতটুকু তো শাস্তি দেওয়াই যায়। এরপর থেকে অন্ডিলার এই বাড়িতে খেলতে আসে 144 ধারা জারি হলো। অন্ডিলাও মাথা ঘামালো না, কারণ তার শখের খেলনাগুলো আর নষ্ট হচ্ছিল না, যে কারণে আওয়াল সাহেবের সাথে তার পরিচিতি খুব স্বল্প। আওয়াল সাহেব এখানে থাকেন না, তিনি থাকেন গ্রামে। শহরের বাড়িটা যদিও তার নিজের হাতে বানানো, কিন্তু তার এই বাড়ি ভালো লাগে না। ইটপাথরের এই যান্ত্রিক জীবন নিতান্তই অসহনীয়। তাই তিনি বছরের 9 মাসই গ্রামে থাকেন। নাতির অসুস্থতার খবর শুনেই ছুটে আসা। অপরন্ত তার বড় নাতির বিয়ে, নাত বউ তার জমিদার পরিবারের যোগ্য কিনা সেটাও পরখ করে নিতে চান। সেই ফাঁকে আওয়াল সাহেব রাশভারী স্বরে শুধালেন, তুমি তো সোহরাবের নাতনি, তাই না? জি। তা কি করা হয়?
পড়াশোনা করছি, বর্তমানে অর্থনীতিতে মাস্টার্স করছি। মেয়ে মানুষ অর্থনীতিতে পড়ে কি করবে? তারা তো অর্থনীতিবিদ হবে না। আমার মতে মেয়েদের পড়া উচিত বাংলা বা ইংরেজি, গণিত অনেক কঠিন হয়ে যায়। আউল সাহেবের কথায় ভুরু কুঞ্চিত হলো। লোকটির চিন্তাধারা এখনও 1918-তে আটকে আছে। অন্দিলা নমনীয় স্বরে বলল, আমার তো মনে হয় মেয়েদের রান্নাবান্নাও করা উচিত নয়। এই বিষয়টাও অত্যাধিক কঠিন। হলুদের বদলে মরিচ পড়ে গেলেই বিপদ। আবার অসাবধানতায় ঘরও পুড়ে যেতে পারে। অথচ প্রতিটা ঘরের মেয়েরা কত কষ্ট করে রান্না করেন। মেয়েদের বাচ্চার জন্ম দেওয়া উচিত নয়, এই বিষয়টা তো জীবনের ঝুঁকি রয়েছে। মেয়েদের বাচ্চা মানুষ করা উচিত নয়, সেই বিষয়টাও কত পরিশ্রমের। আমার মনে হয় মেয়েদের কিছুই করা উচিত নয়। পায়ের ওপর পা তুলে খাওয়া উচিত, কিন্তু সেটা তো আবার পুরুষদের পছন্দ হবে না। তাই এখন বাধ্য হয়েই মেয়েরা সব বিষয়ে নিজেদের দক্ষ করছে। কানন শ্বশুরের দিকে ভীত চোখে তাকিয়ে আছে। লোকটির রাগ সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। আউল সাহেব রেগে গেলে বাড়ি পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দেন। শাশুড়ি মার থেকে তার রাগের অনেক কেচ্ছা শুনেছে সে। শাশুড়ি মারা যাবার পর বৃদ্ধ আরও খিটখিটে হয়ে গেছে। সবাইকে আঙ্গুলের উপর নাচায় খালে। হিদ্দিস সাহেব এই বয়সেও বাবার কাছে নাস্তানাবুদ। কানন তো তৈরি ছিল শ্বশুরের ধমকের জন্য, কিন্তু তাকে অবাক করে স্থূলকায় 80 বছর বৃদ্ধ হেসে উঠল। প্রসন্ন স্বরে বলল, আমার নাতির পছন্দ আছে বৌমা। হন্ডিলাকে কড়কড়া দুটো 1000 টাকার নোট ধরিয়ে বলল, আমি আংটি নিয়ে আসিনি। অভ্র যখন বলল সে তোমাকে বিয়ে করবে, আমি ভরসা করতে পারছিলাম না যে সে মেয়ে আমার বংশের নাতবউ হতে পারবে কিনা। তাই খালি হাতে এসেছি। তবে আগে যদি জানতাম আমার গাধা ছেলে এমন রত্ন বেচেছে, আমি এই ভুল করতাম না। বৌমা, তোমার গাধা স্বামীকে বলে দাও আসার সময় যেন একটা ভালো আংটি কিনে আনে। আব্বা, আংটি পরানো শেষ, আংটি লাগবে না, আপনি বরং অন্য কিছু দেন। অন্ডিলা এখনো টাকা হাতে বসে আছে। এই পরিবারে কেউ স্বাভাবিক নয়। যে কাজে মেজাজ খারাপ করা উচিত তারা সেই কাজে আংটি বিলি করে। ভেবেছিল তাদেরকে চেতিয়ে বিয়ে বন্ডল করবে, কিন্তু তাও হলো না। এখন পিউয়ের মাটি থেকে তোলা বুদ্ধিই কাজে দিবে। অভ্র জেগে জেগে ঘুমাচ্ছে। একটু আগেও জাগা ছিল, কিন্তু আবার ঘুমিয়ে গেছে। এই হাড় সেদ্ধ গরমের অসময়ে জ্বর ভোগাচ্ছে তাকে। তীব্র মাথা ব্যথা চিন্তার মাঝে ফেলেছে বাহাত। দোকানে যাওয়া হয়নি। বিল্লাল আর তরুণও যায়নি। তারা চেয়ার নিয়ে বসে আছে দরজার বাহিরে। এর মাঝে ঝাপসা চোখে নজরে পড়ল একটি কোমলাভ চমক। মুখখানা জুড়ে চিন্তা, চোখে অপরাধ। স্বপ্ন দেখছে কি? হতে পারে। জ্বরের ঘুরে পৃথিবীটাও একটা স্বপ্ন মনে হয়, বাস্তব হয়ে যায় অবাস্তব। শীতল হাত তার তপ্ত কপালে রেখেছে। আরাম লাগছে। মানবী হাত সরিয়ে নিতে চাইলে অব্র হাতটা খপ করে ধরল, টেনে নগ্ন বুকে ঠেকিয়ে বলল,